সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনী শৃঙ্খলায় সারা দেশকে লাল, হলুদ ও সবুজ রঙে ভাগ করবে ইসি, পাশে থাকবে কমনওয়েলথ। সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি, অভিযোগ এনসিপির। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার। ঢাকায় সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলন, মসজিদের রাজনীতি চর্চা না করার আহ্বান। আগামী নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ ও সবুজ মোট 3 ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে একথা জানান তিনি। কমনওয়েলথ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রাজধানীর নির্বাচন ভবনে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচুইর নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। তারা নির্বাচনের প্রস্তুতি, গণভোট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। তিনি জানান, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিতে ইসি কি ধরনের উদ্যোগ নেবে তা বৈঠকে তুলে ধরা হয়। সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব। একই দিনে সংসদ ও গণভোট আয়োজন ইসির জন্য কঠিন হবে বলে মনে করছে কমনওয়েলথ। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে 56টি দেশের এই সংগঠন। রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। বিদেশি যারা পর্যবেক্ষক আসতেছেন তারা আমাদের এই জিনিসটাকে আরো ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করবেন, সেটাই বলেছেন। নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কিনা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় প্রতিনিধি দল। নিজেদের ভিতরে আলোচনা করে কোথায় আমাদের সহযোগিতা লাগতে পারে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখাকে ইসি বড় চ্যালেঞ্জ মনে করলেও পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলেও জানান তিনি। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। ভূমিকম্প মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3টা-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করবে সেনাবাহিনী। তিনি শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূমিকারও প্রশংসা করেন। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণকালে তিনি আরও বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন ও সরকারের অবস্থান শক্ত নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের ৬ তারিখ শুরু হয় এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। ২০ নভেম্বর পর্যন্ত ১,৪৮৪ জন ফর্ম জমা দিয়েছেন। রোববার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় দলের টিকিট প্রত্যাশীদের সাক্ষাৎকার। কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদেরকে যোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তারা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল, সেই হিসেবে আমি নিজেকে ধন্য মনে করব। শাপলাকলি যেন প্রত্যেকটা জনমানুষের মুখে মুখে থাকে, সেই লক্ষ্যে কাজ করতেছি। আমার কাছে এনসিপি ভালো লাগছে, সেই জন্য আমি এনসিপি থেকে মনোনয়ন নিয়েছি। সাক্ষাৎকার উপলক্ষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নির্বাচনের পরিবেশ ও জন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আসন ভাগাভাগি ও জোট নিয়ে গুঞ্জন থাকলেও আপাতত এককভাবে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তরুণীদের এই দলটির অন্য নেতারাও নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। কোথাও যদি কেউ মিছিল মিটিং করে, প্রটেস্ট করে, নির্বাচনী কাজে যায়, তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন। এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে যাবেন বলে আশা করেন এনসিপি নেতারা। আর কোন দল কিংবা মার্কার প্রতি অন্ধ থাকবে না। সেই সময় ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ঢাকায় সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় জামায়াত আমির বলেন, কোরআনের আইন না চললে মানবিক সমাজ কায়েম করা সম্ভব নয়। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রবিবার জাতীয় সম্মেলন আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এতে সারা দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা, স্থানীয় আইন শৃঙ্খলা কমিটিতে ইমাম খতিবদের সম্পৃক্ত করা ও দেশের সব মসজিদের ইমামদের জন্য সার্ভিস রুল নিয়োগ বিধি প্রণয়ন সহ ৭ দফা দাবি জানানো হয়। সম্মেলনে অংশ নেওয়া ইসলামী দলের প্রতিনিধিরা বলেন, দেশে কোরআনের আইন না চললে মানবিক সমাজ কায়েম করা সম্ভব নয়। এদেশের ৯০% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এ দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারবো না। আলেম ওলামাদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে রাজনীতিবিদরা বলেন, মসজিদ যাতে রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে খতিব ও ইমামদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে, এখানে আমরা সবাই হামসফর। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই, সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াই, জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা সামনের সেই লড়াইও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আলেম ওলামাদের সমর্থন প্রয়োজন। ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই, তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা
কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল ৫ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বিগত সময় তা দখলে নেয় আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে জয়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলের হারানো প্রভাব ফিরে পেতে চায় বিএনপি। তবে ইসলামী দলগুলোর জোট থেকে একক প্রার্থী হলে এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৫ রাজনৈতিক প্রভাবশালী এই আসনটি দেশের জাতীয় রাজনীতিতেও বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনের হাওয়াও যেন অনেকটাই জোরে সোরে বইছে বরিশাল সদর জুড়ে। ৯০ পরবর্তী বাংলাদেশে বিএনপির ঘাঁটি হয়ে ওঠা এই আসনে এরই মধ্যে প্রায় সবগুলো বড় দলই নিজেদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশের ভোটের মেরুকরণ নিয়ে কি ভাবছেন স্থানীয় ভোটাররা, জানবো তাদেরই কাছে। ভোটটা আমি আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই, এটা আমার প্রত্যাশা। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা জড়িত তাদের এই কাজগুলো যেন তারা সহজভাবে করতে পারে। নগরের উন্নয়ন করবে, মানুষের সুখ দুঃখ দেখবে এবং ভালোভাবে তারা পরিচালনা করবে, এটি আশা করি। ভোটাধিকার তখন আমি প্রয়োগ করতে যাব যখন আমি নিজেকে অন্তত সেফ মনে করব। এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের উপরই অবশেষে ভরসা রাখছে বিএনপি। যারা আমরা একসাথে মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা কেন আমরা একসাথে মিলে এই সমস্যার সমাধান করার জন্য কথা বলতে পারি না? কারণ তাইলেই বুঝতে হবে যে এখানে ডালমে কুশকালা। নির্বাচনের দৌড়ে এ আসনে পিছিয়ে নেই জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশও। এরই মধ্যে আসনটিতে প্রার্থী ঘোষণা করেছেন তারা। সবকিছু বাধা হলো দুর্নীতি। আমরা যদি দুর্নীতিমুক্ত দেশ করতে পারি তাহলে দেশ শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, অর্থনৈতিক ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, চিকিৎসা খাত দুর্নীতিমুক্ত হবে, এলজিইডি দুর্নীতিমুক্ত হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট কিংবা অন্য কোনো ধরনের এইরকম যদি থাকে যেটা মানে নমিনেশন তো দূরের কথা, পার্টির কোনো লেভেলে সে দায়িত্ব পালন করতে পারবে না। তো জামাত ইসলামী এইভাবে সর্বোত্তম ব্যক্তিকেই তার এলাকা থেকে বাছাই করার চেষ্টা করে। নির্বাচনী এই ডামাডোলে একেবারেই কিন্তু পিছিয়ে নেই এনসিপি। নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছেন তারা। অন্যদিকে জয় পেতে আশাবাদী জাতীয় পার্টিও। দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমাকে প্রার্থী করে তাহলে আমি অবশ্যই জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হয়ে মানুষের যে কথাগুলো সেগুলো শোনার চেষ্টা করব। যে এই প্রেক্ষাপটে নির্বাচন হওয়া খুব কঠিন এবং 18 কোটি মানুষও সংখ্যায় আছে, নির্বাচন আদৌ হবে কি হবে না। যদি নির্বাচন হয় সেই নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে। প্রার্থীরা বলছেন এই আসন শুধু স্থানীয় উন্নয়ন নয়, জাতীয় রাজনীতির পালাবদলেরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল ৫-এর ভোটের সমীকরণ অবশেষে কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটা দেখার অপেক্ষা নিয়েই ভোটাররা তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের দিকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় এ নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা গণমাধ্যমকে জানান চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে 2 দিন আগে। তবে ঢাকার ভারতীয় দূতাবাস রবিবার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। গুমের 2 মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তার পক্ষ থেকে ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কোনো সিদ্ধান্ত না দিলেও আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছে আদালত। এদিকে গুম ও নির্যাতনের 2 মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী 3 ও 7 ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। গুমের 2 মামলায় রবিবার সকাল 10টার দিকে 13 সেনার কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়। পরে প্রিজন ভ্যান থেকে নামিয়ে একে একে হাজতখানায় নেওয়া হয় সেনা কর্মকর্তাদের।
শুনানিতে সশরীরের পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে। আদালত কোনো সিদ্ধান্ত না দিলেও চিফ প্রসিকিউটর জানান, ভার্চুয়ালি হাজিরার কোনো সুযোগ নেই, কারণ আইন সবার জন্য সমান। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 3 ও 7 ডিসেম্বর। একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে গুমের 2 মামলায় সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্নাকে শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের প্রায় 20,000 শিক্ষার্থী হল ছাড়তে বাধ্য হয়েছেন। 32 ঘন্টায় 4টি ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি উৎকণ্ঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অবস্থায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় 15 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে 4টি ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত সারা দেশের মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝেও, কারণ বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ হলই কয়েক দশকের পুরনো। দুর্বল আর জরাজীর্ণ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। এমন অবস্থায় 15 দিনের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার বিকেল 5টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। সকাল থেকেই শুরু হয় হল ছাড়ার হিড়িক। বিশেষ করে ছাত্রী হলগুলোতে দেখা যায় বেশি উদ্বেগ, উৎকণ্ঠা। সবথেকে বেশি জরুরি এখন হল চেক করা, যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মান জানানোই এখন উচিত। এখন প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তো উপায় নাই, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। এই যে ভূমিকম্প হলো, অনেক মেয়েরা কিন্তু ট্রমায় চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে সামান্য একটু কেউ চিৎকার দিলে বা কেউ কিছু হচ্ছে ঝাঁকুনি দিলে মেয়েরা ট্রমাতেই বের হয়ে যায়। ছাত্রীদের তুলনায় ছাত্ররা হল ছেড়েছে ধীরগতিতে। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে এমন সিদ্ধান্তে ভোগান্তির কথা জানান। আমাদের ম্যাক্সিমাম হলগুলাই হচ্ছে পুরাতন, স্ট্রাকচার ভালো না, পলেস্তারা খসে পড়ে, তো নানান কারণে এমনিতেই প্যানিক আছে, সবাই ভয়ে আছে। শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে এটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের হলে ইট আর বালু ছাড়া কিছুই নেই। অনেকজনের টিউশনই থাকে, তারপরে আর অনেক কাজ থাকে, তো সবাই হল ছেড়ে বাধ্য করাটা এটা আসলে উচিত বলে আমি মনে করি না। পুরাতন হলগুলো খুব বেশি জরাজীর্ণ, আর নতুন হল যেমন আপনি যদি দেখেন এই যে বিজয় একাত্তর হল, কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির এই 15 দিন প্রতিটি হল, একাডেমিক ভবন সহ সব স্থাপনা পরীক্ষা নিরীক্ষা করা হবে। আপাতত 2 সপ্তাহের জন্য আমরা হলগুলো খালি করব এবং আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় রিপেয়ারের কাজে হাত দিব। যেহেতু হলগুলো খালি করতে হবে, সেই জন্য আমরা সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে সকল পরীক্ষা এবং ক্লাস 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। আগামী 7 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার কথা, তবে পরিস্থিতি বিবেচনায় ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছে। পুলিশ জানায় 2 পক্ষের কর্মসূচি আলাদাভাবে পালনের জন্য সময় বেঁধে দেওয়া হয়। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে বাউল ভক্তদের ওপর হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা ডাকঘরের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন রোগী। এতে চলতি বছর এই পর্যন্ত 364 জনের প্রাণ গেল ডেঙ্গুতে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 90,264 জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গুতে যারা মারা গেছেন তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং 3 জন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের পর এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। রবিবার স্থানীয় সময়ে সকাল 10:39 5.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার উপকূল। এ সময় মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। অন্যদিকে ইন্দোনেশিয়াতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল। ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 90-এ পৌঁছেছে। রবিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। অক্টোবরের শেষ থেকে দক্ষিণ মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় 1900 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা। আয়ারল্যান্ড সিরিজের প্রথম 2 টি-20 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তার জায়গায় সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহিদুল ইসলাম অঙ্কন। দীর্ঘদিন ধরে চোট সমস্যার সঙ্গে লড়াই করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন জাতীয় দলে। তার দলে ফেরায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাসকিন আহমেদের বিশ্রাম। বর্তমানে আবুধাবি টি10 লিগে নর্দার্ন ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন তাসকিন। আগামী 27 নভেম্বর চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টি-20। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনী শৃঙ্খলায় সারা দেশকে লাল, হলুদ ও সবুজ রঙে ভাগ করবে ইসি, পাশে থাকবে কমনওয়েলথ। সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি, অভিযোগ এনসিপির। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার। ঢাকায় সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলন, মসজিদের রাজনীতি চর্চা না করার আহ্বান। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।